সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন। আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানিয়ে দেন। যাই হোক, একটু দেরি হয়ে গেল আজকে। তো সবাই মিলে আমরা আমাদের ক্লাসটি শুরু করব। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে স্যার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, কিভাবে কোনটা থেকে চেঞ্জ করতে হয় এবং কিভাবে চেঞ্জ করা যায় সেই বিষয়গুলো, তাই না? এখন ধরেন আমরা এভাবে যদি একটা একটা করে দেখি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কোনটা কোন সেন্টেন্স কিভাবে আসছে এবং সেটা কিভাবে করা যায়, সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, একটু দয়া করে কমেন্টে সবাই জানিয়ে দেন। হ্যাঁ, সবাই একটু কমেন্টে জানিয়ে দেন যে ক্লাসটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। ওকে, ক্লিয়ার স্যার। আমি এটা কি কানিঘাট থেকে সিলেট? আচ্ছা জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে আমি ভেবেছিলাম আজ মনে হয় ক্লাস নেওয়া হবে না, আসলে ক্লাস নেওয়া হচ্ছে, একটু লেট হয়ে গিয়েছে কারণ অনেকগুলো গ্রুপ তো আমরা 17তম ব্যাচে লাইভটা অন হয়ে গিয়েছিল বাই মিস্টেক, যেটা আমরা আবার 18তম ব্যাচে রিপ্লেস করে নিয়ে আসছি। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আজকে আমরা আমাদের যে ক্লাসটি সেই ক্লাসে চলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, তাহলে আমরা যদি চাই যে স্যার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আসলে এটাকে কিভাবে মডিফাই করা হয় বা যেটাকে আমরা বলি যে এটা ডেফিনেশন কিভাবে দেওয়া হয় বা এটাকে ডিফাইন করা হয় কিভাবে। আচ্ছা, এটা হচ্ছে স্ট্রাকচার অনুসারে। হ্যাঁ, স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স তিন প্রকার। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে আমাদের সিম্পল কমপ্লেক্স, আর একটা হচ্ছে কম্পাউন্ড, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি যে স্যার সাধারণ অথবা সরল। কি স্যার? সাধারণ অথবা সরল বাক্য। ওকে, সাধারণ অথবা সরল বাক্য। আচ্ছা, এইবার ধরেন যদি কমপ্লেক্সে যাই তাহলে হচ্ছে জটিল, তাই না? জটিল বাক্য। আচ্ছা, আরেকটা হচ্ছে কি স্যার কম্পাউন্ড, যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে যৌগিক যৌগিক বাক্য। তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, একটা হচ্ছে সরল, একটা হচ্ছে জটিল, আর একটা হচ্ছে যৌগিক বাক্য। এখন এই অংশগুলো স্যার ফিচার অপশনে ক্লাসগুলো লিংক আকারে সিরিয়ালি দিয়েন। আচ্ছা, আপনার কমেন্টে বিষয়টা দেখছি, ইনশাল্লাহ চেষ্টা করব। তো যাই হোক, যেটা বলছিলাম যে স্যার আমরা এখন পর্যন্ত যতটুকু যুক্ত হয়েছি সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন তো স্যার? সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন আশা করি। তো যেটা বলছিলাম যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তো আমরা যদি বইয়ের ভাষায় চলে যাই, আমি সরাসরি বিগত দিনের মতো মাস্টার বইটা ওপেন করব এবং সেই অনুসারে আমরা আমাদের ক্লাসগুলি নিয়ে থাকি, সেই অনুসারে করব। যেহেতু পিডিএফটা অন করলে ফেটে যায় এখানে, তো আমি বই থেকে ছবি তুলে তারপরে হচ্ছে এখানে সরাসরি নিয়ে আসব। আচ্ছা, এখন আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি স্যার, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বেসিক ধারণাটা দেওয়ার জন্য সিম্পল সেন্টেন্সে যেটাকে আমরা বলি একটা ওয়ান। হ্যাঁ, তাহলে আমি যদি বোঝানোর জন্য ডিফাইন করার চেষ্টা করি সিম্পল সেন্টেন্সটা, জাস্ট একটু বইয়ের বাহিরে। হ্যাঁ, সিম্পল যেটা সিম্পল সেন্টেন্স আপনি বুঝবেন কিভাবে, সেটা হচ্ছে একটি সাবজেক্ট প্লাস, আমি শুধু সাবজেক্ট লিখলাম যেহেতু বলে দিচ্ছি, এটা একটি সাবজেক্ট প্লাস একটি ফাইনিট ভার্ব থাকে। ফাইনিট ভার্ব কাকে বলে? যারা ভার্বের ক্লাস করেছেন সেখান থেকে দেখে নেবেন, মানে যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটাকে ফাইনিট ভার্ব বলে। আচ্ছা, একটা সাবজেক্ট একটা মাত্র ফাইনিট ভার্ব থাকলেই তাকে আমরা কি বলবো? সিম্পল সেন্টেন্স। যেমন ধরেন কেউ বলতে পারে আই, সাথে বলো লাইক, এর উপর রিডিং। এখন দেখেন, আপনি লাইক দেখে বুঝতেছেন প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট একটা আছে, মানে এটা সিম্পল সেন্টেন্স। এটাও ভার্ব, বাট এটা ফাইনিট না। এটা যদি আমি মুছে দেই বা এখানে আমি ইডি লাগাই দিলে এটা পাস্ট টেন্স হয়ে যাবে, অর্থাৎ এটা দেখে টেন্স চেনা যায়, সুতরাং এটা ফাইনিট ভার্ব। আচ্ছা, এবার আসি স্যার, আমি সঠিক জাস্ট ডেফিনেশনটা দিয়ে বইতে প্রবেশ করব। তো এই জন্য বলতেছি আগেটা যেটা বলছিলাম যে আগের অংশটা যদি যাই স্যার, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স গেল। সিম্পলের পর আসেন কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আমরা কিভাবে নিতে পারি স্যার? কমপ্লেক্স মানে বলছি জটিল, কমপ্লেক্স মানে কি? জটিল। এখন দেখেন কমপ্লেক্স সেন্টেন্সে হচ্ছে যেটাকে আমরা বলি একাধিক। কি স্যার? একাধিক। তাহলে একাধিক সাবজেক্ট প্লাস একাধিক ফাইনিট ভার্ব থাকে।
এটা। এবার আসেন, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে স্যার দুইটা ক্লজ থাকবে, একাধিক সাবজেক্ট একাধিক ফাইনাইট ভার্ব, মানে মিনিমাম দুইটা ক্লজ। তাহলে আমি যদি আরেকটু ডিফাইন করার চেষ্টা করি স্যার, একটা থাকবে কি সাবঅর্ডিনেট ক্লজ প্লাস আরেকটা থাকবে প্রিন্সিপাল ক্লজ। এখন এই অংশটা আমি কেন প্রথমে লিখি নাই, কারণ অনেকের ক্ষেত্রে ক্লজটা বুঝতে অসুবিধা হতে পারে। সাবঅর্ডিনেট মানে হচ্ছে পরাধীন, কি স্যার? পরাধীন, অর্থাৎ যে একাই অর্থ প্রকাশ করতে পারে না তাকে বলা হয় পরাধীন বাক্য। আচ্ছা, আর এই যে যেটা লিখছি প্রিন্সিপাল ক্লজ, এটাকে যদি বলি এটাকে বলে স্যার স্বাধীন স্বাধীন বাক্য। যেহেতু কথাগুলো বলে দিচ্ছি দ্রুত যাওয়ার কারণে আমি একটু দ্রুত করছি যেন আপনি বুঝতে অসুবিধা না হয় আপনার। আচ্ছা, এবার আসেন যদি আমরা একটা এক্সাম্পল দেখেন, ধরেন কোনো সেন্টেন্সে লেখা আছে ইফ, তারপরে বললাম কি ইউ, তারপরে হেল্প, তারপরে মি, আর কিচ্ছু বললাম না। ধরেন আপনার খুব ক্লোজ ফ্রেন্ড একজন, তাকে গিয়ে শুধু আপনি এইটুকু বলতেছেন যে ইফ ইউ হেল্প মি, ইফ ইউ হেল্প মি, ইফ ইউ হেল্প মি, আর কিচ্ছু বললেন না। সে আপনাকে বেশি ধৈর্যশীল হলে 3 বার শোনার পরে পিটাইতে শুরু করবে যে যদি তোকে সাহায্য করি, যদি তোকে সাহায্য করি, তারপরে কে সেইটুকু বল, কারণ এটুকু কমপ্লিট একটা সেন্স দেয় না। সুতরাং এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, প্রিন্সিপাল ক্লজ কোনটা? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে স্যার যদি আমরা এই অংশের পরের অংশ দেখি, ধরেন এখানে লেখা আছে আই উইল হেল্প ইউ, আমি তোকে সাহায্য করব, আমি তোমাকে সাহায্য করব। তাহলে এই যে যেটা দেখতেছেন, আপনি চাইলে যে কোনো ব্যক্তিকে গিয়ে বলতে পারেন যে আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ, তাই না? বা আই শ্যাল হেল্প ইউ। এখন এই যে জায়গাটা বললাম এটা কিন্তু কমপ্লিট একটা সেন্স, মানে এটা প্রিন্সিপাল ক্লজ। ওর অর্থ প্রকাশের জন্য ওর উপর নির্ভর করা লাগে না, বরং ওর নির্ভর করতে হয় ওর উপরে, ওইটুকু না লিখলে ইনি ইনকমপ্লিট থেকে যান। আবার আরো একটা বিষয় আছে, সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে সবসময় পেঁচানো এই যে ক্লজ মার্কার থাকে, ইফ, দো, অলদো, টিল, আনটিল, লেস, লিস্ট, এরকম ওয়ার্ডগুলা, সিন্স, অ্যাজ, এগুলা থেকে থাকে কমপ্লেক্স সেন্টেন্সে। এগুলো আমরা একটু পরে দেখবো, হোয়েন, ডব্লিউএস, ওয়ার্ড ইত্যাদি থাকবে। বোর্ড না, এটা ক্যামেরার ফোকাসের জন্য অনেক সময় এরকম হয়তোবা হয়ে থাকে। বোর্ড কাঁপতেছে, ক্লিয়ার আসতেছে না বলতে। আচ্ছা, এখন কি ঠিক আছে? এখন ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানান, কারণ আমি দেখছি তো এখান থেকে। ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আশা করি সমস্যা নেই। আমি বোর্ডটার সাথে এই ফোনটা কানেক্ট করবো, তো এই জন্য অন্য একটা ফোন দিয়ে ক্লাস নিচ্ছি এই আর কি। ওটা ফোকাসটা মানে মাঝে মাঝে আমরা কাছে আসলে আপনারা এরকম কাছে আসবো, কাছের ফোকাসটা দেয়, দূরে গেলে দূরের ফোকাসটা দেয়, এই আর কি। এই জন্য হ্যাঁ, এটা ক্যামেরার কারণে, এটা বোর্ড কাঁপছে না। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন ধরেন যেটা বলছিলাম যে স্যার এই জায়গাটাই খেয়াল করেন। তাহলে একটা বিষয় বললাম যে স্যার কমপ্লেক্স সেন্টেন্স এরকম একটা অংশ এমন থাকবে যে একা অর্থ প্রকাশ করতে পারবে না, আর একটা অংশ পারবে। যে পারবে তাকে বলা হয় পিসি বা প্রিন্সিপাল ক্লজ, যে পারে না তাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। এটা আমরা ক্লজ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে গিয়ে আবার ক্লিয়ার জানবো। আচ্ছা, আরেকটা হচ্ছে কি স্যার কম্পাউন্ড সেন্টেন্স, তাই না? কম্পাউন্ড। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দেখেন দুইটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে, কি স্যার? তাহলে প্রিন্সিপাল ক্লজ একটা সাইডে থাকে প্লাস আর একটা সাইডেও প্রিন্সিপাল ক্লজ থাকে, মানে এইখানে কেউ কারো উপর নির্ভর করে না অর্থ প্রকাশের জন্য। ওকে, প্রিন্সিপাল ক্লজ দুইটাই। ওকে, কেউ কারো উপর অর্থ প্রকাশের জন্য নির্ভর করে না। তবে কথা হচ্ছে এনারা যুক্ত থাকেন, যে যোগ চিহ্নটা লিখছি না, এই যোগগুলা হয় কিসের মাধ্যমে সেটা যদি একটু দেখার চিন্তা করি, এন্ড থাকতে পারে, বাট থাকতে পারে, অর থাকতে পারে, ইয়েট থাকতে পারে, অথবা সো থাকতে পারে, অথবা ফর থাকতে পারে, এইরকম ওয়ার্ডগুলা থাকতে পারে, যেটাকে অনেক ক্ষেত্রে অর আছে, অরের সাথে নট যুক্ত হয়ে নর হয়ে যেতে পারে। হ্যাঁ, অরের সাথে নট যুক্ত হয়ে নরও হতে পারে। তাহলে এন্ড, বাট, অর এই তিনটা বেশি হয় হ্যাঁ কম্পাউন্ড সেন্টেন্সের। এখন খেয়াল করেন, কোন একটা সেন্টেন্সে আপনি বলতেছেন আপনার বন্ধুকে যে শোনো, স্কুল থেকে ফিরতেছেন বা কলেজ থেকে ফিরতেছেন, ফেরার সময় এবার বলতেছেন যে শোনো আমি একটু বাজারে যাব আর তুমি বাড়িতে যাবে। এরকম কথাগুলো বলি না, যে আমি একটু ভাত খাবো তুমি কিন্তু মাংস খাবে, এরকম কথাগুলো অনেক সময় বলি। বা আমি বাজারে যাব কিন্তু ভাত খাবো না, এই টাইপের কথা। ধরেন আমি যদি একটা সেন্টেন্স লিখতাম, সেটা হচ্ছে I will go to home,
আমি বাড়ি যাব, এটা কিন্তু কমপ্লিট একটা সেন্টেন্স। ওকে, আচ্ছা, আবার কাউকে আপনি বলতেছেন যে তুমি বাজারে যাবে, তাহলে কি বলতা? যে ইউ উইল গো টু মার্কেট। তাহলে আগেরটা কিন্তু একটা কমপ্লিট আর একটা কমপ্লিট না, এখানে দুইটাই কমপ্লিট। আবার চাইলে আমি যদি মাঝখানে যুক্ত করি এন্ড দিয়ে, তাহলে হবে যে আই উইল গো টু হোম এন্ড ইউ উইল গো টু মার্কেট। অথবা এন্ড এর জায়গায় আপনি চাইলে এখানে বাটও ব্যবহার করতে পারেন। এন্ড এবং বাট দুইটা দিয়ে অর্থের সাথে যায়, তাই আমরা এখানে রাখতেছি। বাট অনেক ক্ষেত্রে আপনি নিজে যদি এরকম করতেন যে আমি বাজারে যাব কিন্তু কিছু কিনবো না, তাহলে সেক্ষেত্রে আই উইল গো টু মার্কেট বাট আই ওন্ট বাই এনিথিং, এরকম কথাটা আসবে। ওকে, তাহলে যেটা বলছিলাম যে স্যার এখন পর্যন্ত কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যেটা বোঝা যাবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুইটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে, যারা একাই অর্থ প্রকাশ করতে পারবে। আর সিম্পল সেন্টেন্সে একটা কথা মাথায় রাখতে হবে যে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, কখনোই অন্যের উপর নির্ভর করব না, সে একাই স্বাধীন আকারে কাজ করে। বুঝতে পারছেন? আচ্ছা, আমি কিন্তু দেখতেছি ক্যামেরা প্রবলেম হচ্ছে না ভাই, আমার সামনে তো চলতেছে। আপনাদের কেন জানি না সমস্যা হচ্ছে, আপনারা বলতেছেন যে ভাইয়া সমস্যা হচ্ছে। আসলে কি অন্যরা একটু বলেন তো যে ক্যামেরার সমস্যা হচ্ছে কিনা বা দেখতে পাচ্ছেন কিনা। আমি যখন এদিকে মুভমেন্ট করি তাহলে হয়তো একটু সমস্যা হতে পারে। আচ্ছা, সমস্যা দূর করে দিচ্ছি, সমস্যা নেই। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কারণে অনেক সময় হয়ে থাকে। দেখি, দেখি এখন সমস্যা হয় কিনা। আচ্ছা, একটু সমস্যা হয় অনেক সময়, ক্যামেরাটা সে কি করে ফোকাসটা ছেড়ে দেয়। আগেই বলছি এখন আর সমস্যা হবে না, আমি এখন আমার ফোনটা এটার সাথে কানেক্ট করে চলে যাব, তো এই জন্য আপনারা একটু খেয়াল রাখেন। আশা করি, হ্যাঁ, অনেক সময় আমি যখন করি মুভমেন্ট করি তখন হয়তো এই সমস্যাটা হতে পারে। তো এখন আর সমস্যা হবে না, কারণ আমি এখন ফোনটাকে কানেক্ট করে আমাদের বইতে চলে যাব, যে বইতে আমাদেরকে কি বলছে এবং সেই অনুসারে কি কি করতে পারি আমরা। হ্যাঁ, আচ্ছা, এবার বইয়ের ভাষায় আসি, কারণ আপনাদের যেটা আপনাদের ভালো হয় সেই অংশটা আমার মূলত বইয়ের ভাষায় আলোচনা করলে আমার মনে হয় কিছু ক্ষেত্রে আপনারা একটু ভালো বুঝেন। আচ্ছা, সেই বিষয়টা নিয়ে একটু কাজ করব যে স্যার বইয়ের ভাষায় যেটা, যে বই আমাদেরকে কি বলছে সব ক্ষেত্রে। ওকে, আচ্ছা, বইয়ের বিষয়টা যদি খেয়াল করেন, দেখেন বইতে কি বলছে। বইতে বলছে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটা, তাহলে সিম্পল একটি সিম্পল সেন্টেন্স শুধুমাত্র একটি মাত্র ক্লজ থাকে, যে কথাটা আমি একটু আগে বলছি। ক্লজ কয়টা থাকবে? একটি থাকবে। আচ্ছা, জুম একটু বড় করি নাই, সেজন্য হয়তোবা দেখতে অসুবিধা হওয়ার কথা না, কাছে আসে দূরে যায় তখন গোলা দেখা যায়। আচ্ছা, এটা আসলে এমনিতে ওই যে বললাম যে ক্যামেরা রিসের জন্য সমস্যা হয়, বোর্ডের কোনো সমস্যা না, আলোর রিফ্লেকশনের জন্য অনেক ক্ষেত্রে এরকম হয়ে থাকে। আচ্ছা, যদি আমি চাই এটাকে আরেকটু বড় করতে পারি, সমস্যা নেই, তাও আপনারা দেখতে পারবেন আশা করি। এখন কথা হচ্ছে যে এইখানটায় দেখেন, খেয়াল করেন, বলছে কি সিম্পল সেন্টেন্স হ্যাজ, একটা সিম্পল সেন্টেন্সে কি কি থাকে দেখেন, বলছে অনলি ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনিট ভার্ব। আমি যেটা আপনাদেরকে একটু আগে শিখে আসছি, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশন আসছিল। তাহলে একটা সিম্পল সেন্টেন্সে কি থাকবে স্যার? একটা সাবজেক্ট, একটা মাত্র ফাইনিট ভার্ব থাকবে। ঠিক দ্বিতীয়টায় সেম কোশ্চেন ব্যবহার করা হয়েছে যে এ সিম্পল সেন্টেন্স কনসিস্ট অফ, কি কি দিয়ে গঠন করা হয়, যেখানে লেখা আছে ওয়ান ক্লজ, একটা মাত্র ক্লজ থাকবে সিম্পল সেন্টেন্সে। ওকে,
সিম্পল সেন্টেন্স ড্যাশ কোনটা নিচের সিম্পল সেন্টেন্স নয়। দেখুন আই স দ্যাট, দ্যাট দ্বারা যুক্ত আছে মনে ক্লজ মার্কার আছে, হোয়েন দ্বারা যুক্ত আছে ক্লজ মার্কার আছে, হু দ্বারা যুক্ত আছে ক্লজ মার্কার আছে, শুধু একটা আছে আই স হিম রিডিং, একটা মাত্র সাবজেক্ট আই স হচ্ছে পাস্ট, তাই স হিম রিডিং এটা হচ্ছে আমাদের সিম্পল থেকে আসছে। আচ্ছা এখন কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? আশা করি এখন আর সমস্যা হওয়ার কথা না, কারণ এখন আমি ব্ল্যাক হয়ে গেছে তো এই জন্য একটু মুভমেন্ট কম করবে। তাহলে এই অংশটা হুইচ ইজ দ্য কারেক্ট সিম্পল সেন্টেন্স, নিচের কোনটি সঠিক সিম্পল সেন্টেন্স বলছে। দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। দেখেন আপনি যদি খেয়াল করেন অনেকের কাছে এই প্রশ্নটা অন্যরকম মনে হতে পারে যে কি বলছে এই প্রশ্নটায় যে কোনটা কারেক্ট সিম্পল সেন্টেন্স। দেখেন দ্য সান রোজ এন্ড দ্বারা যুক্ত আছে, এন্ড মানে কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স, তাই না? দ্য ফগ বিং ডিসঅ্যাপিয়ার্ড দ্য সান রোজ, শোনেন সান রোজ কথাটা বলছে, দ্য ফগ বিং ডিসপার্সড একটা কথা, আর একটা বলছে দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসপার্সড। দেখেন কুয়াশা চলে যাওয়ায় অনেকের ক্ষেত্রে মনে হতে পারে এখানে বলছে হোয়েন দ্বারা যুক্ত আছে মানে কমপ্লেক্স সেন্টেন্স, এন্ড দ্বারা যুক্ত আছে মানে কম্পাউন্ড সেন্টেন্স। এবার এই দুইটার দেখেন উত্তর অনেকের কাছে মনে হবে স্যার দুইটাই তো সিম্পল, বাট অর্থগত দিক দিয়ে ভুল আছে। নাম্বার ওয়ান, দ্য ফগ বিং ডিসপ্রেসড মানে কুয়াশা কেটে যাওয়ায় সূর্য উঠছে, বিষয়টা এরকম কিন্তু না, বরং সূর্য উঠায় কুয়াশা কেটে গেছে। তাহলে উপরে সেন্টেন্সে যেমন বলছে কুয়াশা কেটে যাওয়ায় সূর্য উঠছে, এটা কিন্তু ঠিক না, বরং সূর্য ওঠার কারণে কুয়াশা কেটে গেছে। তাই বলছে কি দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসপার্সড, অর্থাৎ নিচের এইটি আমাদের সিম্পল সেন্টেন্স। ওকে, তো একটু যদি খেয়াল করেন সিম্পল সেন্টেন্সের কিছু বিষয় আছে, সিম্পলসের পরে নিচে বলছে কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সটা যদি দেখেন সেটার ক্ষেত্রে কি আছে স্যার কমপ্লেক্স সেন্টেন্স, দেখেন এই যে কমপ্লেক্স সেন্টেন্সে বলছে কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত একটি প্রধান বা প্রিন্সিপাল ক্লজ থাকে, এক বা একাধিক নির্ভরশীল বা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, যেটা একটু আগে আমি আলোচনা করেছি। আচ্ছা এবার কি বলছে, অর্থাৎ কমপক্ষে দুইটি সাবজেক্ট এবং দুইটি ফাইনাইট ভার্ব থাকবে, এই কথাটা আপনাদেরকে বলেছি। এখন দেখেন কি বলছে, এছাড়া কমপ্লেক্স সেন্টেন্সে এই যে ওয়ার্ডগুলো হু, হুম, হুইচ, হুজ, হোয়াট, বিকজ, সিন্স, বিফোর, আফটার, দো, অলদো, লেস্ট, আনটিল, টিল, দ্যাট, সিন্স, ইন কেস ইত্যাদি দ্বারা যুক্ত থাকে, যেটাকে বলা হয় ক্লজ মার্কার। আচ্ছা দেখেন শুধু যেটা কি বলছে 567 নাম্বার প্রশ্নে বলছে আ কমপ্লেক্স সেন্টেন্স হ্যাজ, কমপ্লেক্স সেন্টেন্সের কি আছে স্যার? কমপ্লেক্স সেন্টেন্সে বলছে ওয়ান প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ এন্ড ওয়ান অর অন মোর সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ এই ক্ষেত্রে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। বেসিক থেকে প্রশ্ন এখনো চেঞ্জ থেকে আসে নাই, একটু বড় করলে ভালো হয়। এর থেকে বড় কিভাবে করব? বোর্ডের যে জায়গা, তো যেখানে বলছিলাম এখানে কিন্তু লেখা আছে খুব সুন্দরভাবে, বলছে কি একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ যেটা আছে সেখানে একটা মাত্র সাবজেক্ট একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে না, থাকবে কি দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব। আর এই যে ক্লজ মার্কার যেগুলো আছে এখানে, এই ক্লজ মার্কার দ্বারা মূলত যুক্ত থাকবে কমপ্লেক্স সেন্টেন্স। নিচে দেখেন বলছে কি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কমপ্লেক্স সেন্টেন্স, নিচের কোনটি কমপ্লেক্স সেন্টেন্স। যেমন প্রথমে বলছে এই যে কমপ্লেক্স সেন্টেন্স, যেমন বলছে প্রথমে দেখেন বলছে ইফ আই নো দিস বিফোর, শুধুমাত্র একটাই আছে আই এবং নো, সুতরাং অন্য কোনো ভার্ব নাই, মানে এটা এক্সক্লেমেটরি সিম্পল সেন্টেন্স। বলছে ডু ইউ নট রিপিট ফর দিস, ইন্টারোগেটিভ সাইন আছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স না, কারণ এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে। আচ্ছা নিচে দেখেন বলছে এ ভিলেন অ্যালোন ক্যান ডু ইট, ক্যান ডু ইট এটা প্রেজেন্ট টেন্সে আছে, মানে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটাও না। হ্যাঁ বরং দেখেন ডি নাম্বারে বলছে আই এবং নো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, হোয়াই এটা ক্লজ মার্কার, আবার হি এবং ইজ এটা আর একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব, তাহলে এইটাই হচ্ছে আমাদের মূলত কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, আপনারা ছোট করে দেখবেন না এভাবে, কারণ ডিসপ্লে সাইজ যথেষ্ট বড়, আমি পুরাটা ফুলটা ওপেন করেছি, এটা সমস্যা হওয়ার কথা না। আপনি ডিসপ্লেটা একটু কি বলবেন এভাবে করে এইভাবে করে নেন, তাহলে আশা করি ক্লিয়ার দেখতে পাবেন। আচ্ছা মাস্টার বইয়ের এটা হচ্ছে পেজ নাম্বার 501। এবার 501 নতুন এডিশনের একটা, এটা 2018 এডিশন, মেবি 21 এডিশনটা আজকে ওপেন করি নাই, এটা হচ্ছে 18 এডিশন, বাট কাছাকাছি সিম্পল কমপ্লেক্সের সব সেম। ওকে,
আচ্ছা, এইখান থেকে আরেকটা প্রশ্ন ওপেন করব, যেটা মূলত আজ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এই প্রশ্নগুলাই মূলত আপনার ঝামেলা তৈরি করতে পারে, সেই জন্যই হচ্ছে আমি এইভাবে করে নিচ্ছি। আচ্ছা, প্রশ্নটা যদি একটু খেয়াল করাই, হ্যাঁ এইখানে এবার প্রশ্ন দেখেন কি বলছে এই প্রশ্নটা, উপরে চলে গিয়েছে। ফার্স্ট উপরে একটা প্রশ্ন আসছে কি, উপরে একটা প্রশ্ন দেখেন, এখানে কি বলছে, বলছে যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, তাই না? এভরি থাকলে দেয়ার ইজ নোর একটা নিয়ম পড়ছেন। এখন খেয়াল করেন প্রশ্নটা কিন্তু একটু ক্রিটিক্যাল। প্রশ্নে কি বলছে যে এই যে যে সেন্টেন্সটা লিখছেন সেই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স নাকি সিম্পল সেন্টেন্স। একটা সেন্টেন্সের যে কোনো ওয়ার্ড দেখে আপনি বলতে পারবেন না সেটা কমপ্লেক্স নাকি সিম্পল, বরং এটাকে যদি বলতে হয় আপনাকে তার অর্থে চলে যেতে হবে। এখন ধরেন এই সেন্টেন্সে কি বলছে, দেয়ার ইজ নো মাদার, হ্যাঁ দেয়ার এর সাথে ইজ আছে, অর্থাৎ একটা সাবজেক্ট এবং ইজ দেখে বুঝতে পারতেছেন এটা ফাইনাইট ভার্ব মানে প্রেজেন্ট টেন্সে আছে। আর এই সাইডে দেখেন লাভস লেখা আছে, লাভস এটা প্রেজেন্ট টেন্সে আছে, মানে দুইটা ফাইনাইট ভার্ব আছে, মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স না হয় কম্পাউন্ড সেন্টেন্স। এখন আপনারা পড়ছেন স্যার কম্পাউন্ড সেন্টেন্স এন্ড বাট অর দ্বারা যুক্ত হয় কমপ্লেক্স সেন্টেন্স অন্য ওয়ার্ড গুলা, বাট এখানে যে বাট দ্বারা যুক্ত হয়েছে মনে রাখেন কম্পাউন্ডের যে বাট সেই বাট শব্দের অর্থ কিন্তু, সেই বাট শব্দের অর্থ কি কিন্তু, বাট এখানে যে বাটটা ব্যবহার করছে সেই বাটটা মূলত এখানে নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়েছে। মূলত যেই ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে নেগেটিভ সেন্স এবং এই বাটের মধ্যে যেই কথাটুকু আছে তার মধ্যে আছে এইটা হু, তার মধ্যে আছে ডাজ নট অথবা হু ডাজ নট, ডাজ নট এর সাথে রিলেটেড যে হু ডাজ নট লাভ হার চাইল্ড, যে দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, এই সেই ডাজ নট হু ডাজ নট এটার পরিবর্তে একটা ওয়ার্ডই লেখা যায়, সেটা কি স্যার বাট। বাট মানে ক্ষেত্রে কিন্তু বুঝাচ্ছে না যে ছাড়া, যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, মা এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালো না বেসে পারে না বা ভালো বাসে না। ওকে, নতুন বইয়ে অলরেডি বলে দিয়েছি সেম স্যার, সেম টপিক আপনি বের করেন, আমি তো খুঁজে দেখেছি সেম টপিক, অর্থাৎ নতুন বইতেও যা আছে এটা পুরাতন বইতেও সেম আছে, এখানে কোনো চেঞ্জ নাই, একটুও চেঞ্জ নাই, 1%ও চেঞ্জ নাই। আপনি জাস্ট পেজ নাম্বারটা একটু মিলান, অলরেডি একজন বলে দিছে যে স্যার 624 পেজ, নিউ বইয়ের কত 624 পেজ, এখানে ওপেন করেন সমস্যা নেই হয়ে যাবে। ওকে, আচ্ছা এইখানে দেখেন কমপ্লেক্স সেন্টেন্স যখন ব্যবহার করা হয় তাহলে মোটামুটি আমরা দেখে বুঝতে পারবো যে হ্যাঁ এটা কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা এখন ধরেন এই যে আরেকটা সেন্টেন্স, যদি এখানে আরো কিছু ওয়ার্ড আছে সবগুলো তো আমরা কমপ্লিট করছি না, যে অংশটা শুধুমাত্র আপনাদের ভুল হতে পারে সেই অংশটা করছি, এটা বাট থাকলেও এটা কমপ্লেক্স সেন্টেন্স, বিষয়টা ক্লিয়ার কিনা স্যার? বাট প্রশ্ন এখানে দেখতেছেন আবার মিলবেন কি, স্যার কি নিজে লিখে লিখে দিচ্ছে, আপনি নিজে দেখতেছেন বোর্ডে প্রশ্ন সাইডে রয়েছে টাইপ, কোথাও না কোথাও আছে, আপনার নিজে আবার প্রশ্ন মিলাচ্ছেন কেন? আপনি তাহলে কিছুই বুঝবেন না, যিনি ক্লাস করার সময় বইয়ের দিকে তাকায় আছেন তাহলে তার ওই দিকে দেখবেন না এই দিকে দেখবেন, স্যার বলে চলে যাবে আপনি একটু পর পর আসবেন। আমি নিশ্চিত ভাবে বলতে পারি যারা এখন বই ওপেন করে বসছে তারা বইয়ের দিকে তাকালে এই জায়গার যে জায়গাটা ওরকম ভাবে বুঝবে না। ভাই আপনি পরে মিলান, সমস্যা নেই, কারণ বইতে যা আছে আমি সেম পিকচার এখানে তুলছি, এমন না যে স্যার তার মন গড়া ভাবে একটা এক্সাম্পল লিখছে। ওকে, এখন খেয়াল করেন যে অংশটা থেকে আপনি চিন্তা করবেন যে সিম্পল কমপ্লেক্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স আইডেন্টিফাই করবেন, আইডেন্টিফাই করতে গেলে আপনাকে জাস্ট দেখবেন দুইটা ফাইনাইট ভার্ব আছে কিনা, কয়টা? দুইটা। যেমন ধরেন একটা সেন্টেন্স এখানে আসছে, সেখানে বলছে ইজ একটা ফাইনাইট ভার্ব, নিচেরটা ইজ একটা ফাইনাইট ভার্ব, আবার এখানেও আছে ইজ একটা ফাইনাইট ভার্ব, আবার এই সাইডেও আছে আরেকটা ফাইনাইট ভার্ব, দুইটা। নিচেরটা আসলে একটা ফাইনাইট ভার্ব, তাহলে দুইটা ফাইনাইট ভার্ব যেটা আছে সেটা আমার কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এভাবে করে আপনি আইডেন্টিফাই করবেন ইনশাল্লাহ, তাতে সমস্যা হওয়ার কথা না। এই অংশগুলোর প্রশ্ন খুব একটা সমস্যা হয় না, সমস্যা হয় গিয়ে চেঞ্জ করা, চেঞ্জ, সেই চেঞ্জের জায়গায় আমরা আস্তে আস্তে প্রবেশ করতেছি। যদিও বললাম যে বইয়ের ভাষায় চেঞ্জ করতে গেলে আপনাদের বরং কষ্ট বেশি হবে, তবুও কিচ্ছু করার নাই, অনেকেই বই ফলো করতে ভালোবাসে, কিচ্ছু নাই, আমরাও সেই হিসাবে করাচ্ছি। বাট আমি প্রথমে আমার মতো করে বলছিলাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আর বইতে যেভাবে লেখা আছে সেটা ফলো করতে গেলে আপনি নিজেই বাসা থেকে পড়তে পারতেন হয়তোবা। তো যাই হোক, কিচ্ছু করার নাই, আমরা আমাদের মতো করে পরবর্তী অংশ দেখি কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি কি বলছে।
দেখেন কম্পাউন্ড সেন্টেন্সে বলছে কি একের অধিক প্রিন্সিপাল ক্লজ থাকে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ কয়টা থাকবে স্যার? একটা না দুইটা? কম্পাউন্ড সেন্টেন্সে বলছিলাম না সবগুলাই প্রিন্সিপাল ক্লজ, কোনো সাবঅর্ডিনেট ক্লজের এখানে গান নাই। গান সাবঅর্ডিনেট মানে সাবঅর্ডিনেট ক্লজ গান গায়ে গিয়ে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। আর যুক্ত হয় কি দ্বারা সেটা আমরা এখানে লিখে দিয়েছিলাম, এই যে এখানে এন্ড অর বাট ইয়েট সো দেয়ারফর আদারওয়াইজ বোথ ডট এন্ড, তার মধ্যে এন্ড থাকবে, আইদার অর থাকবে, নাইদার নর থাকবে, নট অনলি বাট অলসো বাট থাকবে। অর্থাৎ এইগুলাই হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স কি না সেটাকে ডিফাইন করতে সাহায্য করে। এখন ধরেন কম্পাউন্ড সেন্টেন্সকে আপনি যদি ডিফাইন করতে চান সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, কি বলছে প্রথমে একটা প্রশ্ন, আ কম্পাউন্ড সেন্টেন্স হ্যাজ, কম্পাউন্ড সেন্টেন্সের কি কি থাকে? সি নাম্বারে দেওয়া আছে টু অর মোর কোঅর্ডিনেট ক্লজ। কি থাকবে স্যার? কম্পাউন্ড সেন্টেন্সের প্রত্যেকটা ক্লজকে কোঅর্ডিনেট ক্লজ বলে। তার মানে কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু দুইটাই প্রিন্সিপাল ক্লজ, বাট তারা যখন কম্পাউন্ড সেন্টেন্সে বসে যায় তখন আর তাদেরকে প্রিন্সিপাল না বলে কোঅর্ডিনেট ক্লজ বলতে হয়। কি বলতে হয় স্যার? কোঅর্ডিনেট ক্লজ বলতে হয়। আচ্ছা এবার খেয়াল করেন নিচে কি বলছে স্যার, আ কম্পাউন্ড সেন্টেন্স মাস্ট হ্যাভ ড্যাশ প্রিন্সিপাল ক্লজ। একটা কম্পাউন্ড সেন্টেন্সের কমপক্ষে কয়টা প্রিন্সিপাল ক্লজ থাকা লাগবে? দুইটা। যেখানে লেখা আছে মোর দেন ওয়ান, মানে সর্বনিম্ন একের অধিক থাকতে হবে। 3 লিখছে, 4 লিখছে, 1 নান লিখছে, কিন্তু আমরা জানি একের অধিক প্রয়োজন হবে। নিচে দেখেন একটা প্রশ্ন আসছে, বারবার আসে, ডু অর ডাই। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, অর দ্বারা যুক্ত আছে, হ্যাঁ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। একটা হচ্ছে স্যার ডু অর ডাই, এবং এই সাথে আরো একটা জেনে নেন, সেটা হচ্ছে ডু অ্যান্ড ডাই। ওকে, ডু অর ডাই, আর একটা কি হয় স্যার? ডু অ্যান্ড ডাই। এটা একটু মাথায় রেখে নিবেন। আপনার নেটে সমস্যা হচ্ছে, সমস্যা নাই, আপনি আপনার মতো করে নেট সমস্যা ঠিক হলে পরে দেখে নিন, সমস্যা নাই, কেমন? আচ্ছা তাহলে কি বলছে স্যার, একটা হচ্ছে ডু অর ডাই আর একটা হচ্ছে ডু অ্যান্ড ডাই। অ্যান্ড দিও হয়, এখানে ডু অ্যান্ড ডাইটা নেই, বাট ডু অর ডাইটা আছে, তাই আমি কাছাকাছিটাও বলে দিলাম। এই দুইটাই কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, আচ্ছা এবার আসি আমরা স্যার এই বইয়ের যদি মেইন যে অংশ, অর্থাৎ যেখানে আমাদের মূল টার্গেট, যে সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্সে রূপান্তর বা ট্রান্সফার করতে হয়। আচ্ছা সিম্পল থেকে কমপ্লেক্সে ট্রান্সফার করার জন্য আপনাদেরকে আমি আমার মতো করে একটা নিয়ম ফার্স্টে বলবো, এবং এইখানে যে নিয়মটা আছে সেই নিয়মটা বাদ দিতে বলবো। আমার মনে হয় তাতে আপনাদের জন্য ভালো হবে। দেখেন আমি যদি একটু বড় করি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে স্যার কি করতে চাচ্ছে। কতগুলা নিয়ম আছে, হ্যাঁ দেখেন নিয়মগুলা। 1 মিনিট আমি নিয়মটা জাস্ট আপনাদের দেখার জন্য বলতেছি। দেখেন কত নিয়ম, প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপল, সিন্স, অ্যাজ, হোয়েন, আফটার ইত্যাদি ইত্যাদি থাকবে। কম্পাউন্ডে অ্যান্ড থাকবে, একটি আগে ও একটি পরে ঘটলে ইত্যাদি ইত্যাদি হবে। আবার যাই হোক অনেকগুলা নিয়ম আছে এখানে, তাই না? আমি কিন্তু সবগুলো আপনাদের জন্য ওপেন করি নাই, জাস্ট যেই কয়টা ওপেন করা গেছে আমি সেই কয়টা করছি। নিচে কিন্তু আরো আছে নিয়ম, হ্যাঁ। আচ্ছা এবার ধরেন আমি নিচে সরাসরি বইটার এক্সাম্পলে যাচ্ছি, মানে যেখানে কমপ্লেক্স থেকে ওনারা প্র্যাকটিস দিয়েছে, যে হ্যাঁ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা দিয়েছে। তা আমি এই প্র্যাকটিসটা থেকে মূলত আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব যে স্যার আপনি যেন ক্লিয়ার এই অংশটা থেকে বুঝতে পারেন। কারণ আমি সাধারণত এরকম করে আপনারা বুঝেন চাই না যে বইয়ের যে রুলস আছে সেই রুলসগুলা ফলো করেন, আপনারা সহজভাবে চিন্তা করবেন। প্রথম কথা মনে রাখবেন, একটা সিম্পল সেন্টেন্সে কয়টা ফাইনাইট ভার্ব থাকবে? একটা। কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা? দুইটা। কম্পাউন্ড সেন্টেন্সে কয়টা? দুইটা। তাহলে টোটাল যে কথাগুলা যে স্যার একটা, দুইটা, দুইটা। এখন আপনি যদি কোনো সেন্টেন্সে দেখেন একটা ফাইনাইট ভার্ব আছে, আপনার কাজ হচ্ছে সেটাকে ক্লোন করে দুইটা বানাইতে হবে। যদি দেখেন দুইটা আছে ওটাকে কাটসাট দিয়ে একটা বানাইতে হবে। এখন বানানো মানে এই না যে তাকে বাদ দিয়ে দেওয়া, কি করা? তাকে বাদ দিয়ে দেওয়া। তো সর্বদা বলে রাখি যে প্রিন্সিপাল ক্লজ, সেটাখানে তো একটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আপনি কখনোই প্রিন্সিপাল ক্লজে হাত দিতে পারবেন না। কম্পাউন্ড সেন্টেন্সেও প্রিন্সিপাল ক্লজ যেটা থাকে তাকে হাত দিবেন না আপনি, বা সেটা থেকে চেঞ্জ করবেন না। তো আপনাকে যদি আমি বলে থাকি যে আপনি কিভাবে কাজটা করবেন, তাহলে আপনার যেই কাজটা প্রথমে আচ্ছা একটু খেয়াল করেন, তাহলে আমি যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, প্রথমে কি ছিল স্যার? সিইং দ্য পুলিশ
দ্য থিফ ran away, তাই না? এটা ছিল আমাদের একটা প্রশ্ন যে স্যার পুলিশ যে অংশটা আছে সিইং দ্য পুলিশ দ্য থিফ ran away, অর্থাৎ চোর দেখে মানে চোরটি দেখে পুলিশ পালাই গেল না, পুলিশ দেখে চোর পালাই গেছে, হিসাবটা এমন না? আচ্ছা, এখন আপনার কাজ হচ্ছে প্রথম কথা স্যার ক্লোন করা। ক্লোন করা বলতে কি, এখানে দেখেন সাবজেক্ট কোনটা আছে আর ভার্ব কোনটা আছে। সিইং দেখে আপনি বুঝতে পারবেন না কোন টেন্সে আছে, আপনি যেটা দেখে বুঝতে পারবেন দ্য থিফ ran away, দ্য থিফ ran away। তাহলে দ্য থিফ ran away এই জায়গাটা আমি যদি আপনাদেরকে রেখে দিয়ে এবার সরাসরি চলে যাই অন্য জায়গায়, মানে এই প্রশ্নটাকে আমি এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি আমাদের বোর্ডে যে অংশটা, এবার কিন্তু আপনাদেরকে একটু দেখা যাচ্ছে। ওকে, এইখানে নিয়ে আসছি আমি, এখানে বোঝানোর জন্য নিয়ে আসছি, কারণ এখান থেকে বুঝাইতে সুবিধা হবে। কি বলছে স্যার, প্রশ্নটা ছিল এরকম, seeing the police the thief ran away। এটা হচ্ছে প্রশ্ন ছিল। একটু সুন্দরভাবে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, কেউ দয়া করে এই সময়ের মধ্যে অ্যাডজাস্ট করবেন না, এলোমেলো বইয়ের দিকে অন্যদিকে তাকায়েন না। আচ্ছা, এই সেন্টেন্সে দেখেন সিইং, এটা দেখে আপনি কখনোই বুঝতে পারবেন না কোন টেন্সে আছে। অনেকেই সিইং দেখে কন্টিনিউয়াস মনে করে না, তার সাথে এম ইজ আর থাকা লাগে। বরং আপনি বুঝতে পারবেন প্রিন্সিপাল ক্লজ দেখে, সেটা কি সাবজেক্ট আছে দ্য থিফ, আর ran এটা হচ্ছে V2। ওকে, আচ্ছা, এখন আপনার কাজ হচ্ছে কি, এই যে প্রিন্সিপাল ক্লজ যেটা আছে বের করলেন, এইখানে কোনো কিচ্ছু করতে পারবেন না ভার্বের, তাহলে আপনার কাজ কি ক্লোন করতে হবে, মানে আপনার দুইটা ভার্ব লাগবে যদি এটাকে আপনি কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে চান। ওকে, তাহলে কমপ্লেক্স বা কম্পাউন্ড করার আগে আমরা কমপ্লেক্সটাকে চেষ্টা করি। দুইটা ভার্ব লাগবে, কয়টা আমাদের? দুইটা। সাবজেক্ট কয়টা লাগবে? দুইটা। তাহলে প্রথমেই এইখানে যে সাবজেক্টটা আছে শুরুতে তাকে নিয়ে আসবেন, মানে ক্লোন করতেছি, কপি। তাহলে প্রথমেই কি করবেন স্যার, একটা জায়গা রাখেন, সমস্যা নাই, তারপরে কাজটা করবেন, এটাও বলে দেই, দা থিফ, THIEF, দা থিফ। আচ্ছা, এইটাকে কোথায় আনলেন? এই শুরুতে, এবং শুরুতে একটা জায়গা রাখছি আমি, কেন রাখছি আমি এটা একটু পরে বলে দিব। দা থিফ, এবার সিইং লেখা ছিল না স্যার, সিইং যদি থাকে আপনাকে পাস্ট করতে হবে, কেন? কারণ এই সাইডের ভার্ব যা হবে এই সাইডের ভার্বটাও তাই করতে হবে। তাহলে সিইং লেখা ছিল, তার জন্য আপনি পাস্ট করলে সেটা কি হয়? স। যখনই আপনি এইটুকু লিখে ফেলছেন, বাকিটুকু যেভাবে আছে আবার এভাবে লেখেন, দ্য পুলিশ, তারপর একটা কমা দিবেন। এবার দেখেন আপনি যে থিফ লিখছিলেন সেই থিফটাকে যখন শুরুতে নিয়ে আসছেন, কমা দেওয়ার পরে ওই পাশে আবার সেম নাম দুইবার লিখতে হয় না, প্রথমবার নাউন, পরের বার প্রোনাউন। তাহলে দা থিফ, এটার প্রোনাউন কি? হি। তারপরে হচ্ছে কি, বাকিটুকু যা আছে তাই ran away। আচ্ছা, এই যে অংশটুকু আমি লিখছি শুধুমাত্র কি করছি, দ্য থিফ যেটা ছিল মেইন যে অংশ সাবজেক্ট, সেটাকে শুরুতে নিয়ে আসছি, তারপরে ভার্ব পাস্ট ছিল তাই এই ভার্বের পাস্ট ফর্ম করছি, কারণ আমার কি দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব লাগবে, তো একটা সাবজেক্ট এখানে নিয়ে আসছে, ওইখান থেকে ট্রান্সফার করছি, এই ভার্বটার পাস্ট করে ফেলছি এখানে। ওকে, আর বাকিটুকু দ্য পুলিশ যা ছিল তাই লিখছি, কমার জায়গায় যা ছিল কমা দিছি। দা থিফ একবার যেহেতু শুরুতে নিয়ে আসছি, তাই দুইবার লিখলে মানুষ আমাকে বোকা বলবে, তাই আমি সেটার প্রোনাউন হি লিখছি। বাংলাদেশ হইলে সে লিখতাম, মেয়ে হইলে সে লিখতাম, গরু হইলে ইট লিখতাম, অনেক হইলে ওখানে দে লিখতাম। ওকে, বাকিটুকু আবার যা ছিল এখান থেকে এটা করছি, বাকিটুকু যা ছিল তাই করছি। এখন কথা হচ্ছে কেমন, দা থিফ স দা পুলিশ, হি ran away। এই পর্যন্ত যদি বুঝতে পারেন ক্লোন করার অংশটা, আপনি যদি এই পর্যন্ত বুঝতে পারেন, তাহলে আমার মনে হয় না যে আর সমস্যা হওয়ার কথা। এবার আমি এইটার আরেকটা পার্ট করতেছি, এইটুকু সেম, এটা কিন্তু বেসিকটা আপনি বের করে ফেলছেন, বেসিক। এবার ধরেন এইটার তো জানেন কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু শুরুতে যুক্ত হয় না, কম্পাউন্ড সেন্টেন্সে কি হয়, মাঝখানে বসে, আর কমপ্লেক্স সেন্টেন্সে মাঝখানেও বসতে পারে, শুরুতেও বসতে পারে। তাহলে আমাদের প্রিন্সিপাল ক্লজ কোনটা ছিল? এইটা, তাকে কিন্তু আমরা শেষেই রাখছি। সাবঅর্ডিনেট ক্লজ তাহলে কোনটা? এইটুকু হবে, বাকি যেটুকু আপনি তৈরি করতেছেন। এখন ধরেন এইটার সাথে অর্থের মিল রাখলে কি হবে, যখন চোরটি পুলিশ দেখছে সে পালাই গেছে, এই ওয়ার্ডটুকু আপনি চিন্তা করেন, সেটা হচ্ছে যখন। কি স্যার? যখন। যখনের ইংলিশ কি? এইখানে সেই ক্লজ মার্কার হিসাবে আপনি হোয়েন ব্যবহার করবেন। হোয়েন মানে যখন। এখন কেউ চিন্তা করছে স্যার আমি হোয়েন দিব না, হোয়েন মানে যখন, আমি হোয়েনের জায়গায় অন্য ওয়ার্ড দিব যেটা আমার অর্থের সাথে চায়। সেটা কি? অন্য আরেকজন এখানে সিন্স ব্যবহার করলো, যেহেতু। যেহেতু চোরটা পুলিশ দেখছে সে পালাই গেছে। আরেকজন বললো স্যার সিন্স জায়গায় যদি আমি চিন্তা করি অ্যাজ দিলেও অর্থ মিলে, যে অ্যাজ মানে যেহেতু, তাও হবে।
এছাড়া বাকি অন্য কিছু দিলেও যদি মিলে তাও হবে, বাট অন্য কিছু দিলে আর মিলে না। তাহলে এইটুকু শুধুমাত্র এক্সট্রা আনছি আমি, যে কোনো একটা ওয়ার্ড আপনি এখান থেকে বসাতে পারবেন, অর্থের সাথে যায়, মেইন অংশটা কপি করছি। আবার এই দুইটাকে নিচে নামান, কম্পাউন্ড করতে গেলেও যদি আপনি চিন্তা করেন মেইন অংশটাকে নিচে করলে কি হইতো, দ্য থিফ স দ্য পুলিশ। কম্পাউন্ডের জন্য মাঝখানে একটু জায়গা রাখবেন, যা দিয়ে যুক্ত করবো, আর এই পাশে যা আছে তাই রাখেন। হি ran away। কেউ লিখবেন না, আমি বোঝানোর জন্য লিখতেছি, কিছু জিনিস কেটে দিব পরে। এখন ধরেন আপনি কি এখানে কোনটা দিলে মিলে, অড দিলে, এন্ড দিলে, না বার্ড দিলে কম্পাউন্ড করতে হইলে? চোরটা পুলিশ দেখছে কিন্তু পালাই গেছে, এটা বলবো না এবং পালাই গেছে? হ্যাঁ বলতে পারতাম, চোরটা পুলিশ দেখছে কিন্তু পালাই যায় নাই, তখন কিন্তু দিতে পারতাম। তাহলে এখানে এন্ড দিলে সুন্দর মিলে। এখন ধরেন আপনি যখনই দিচ্ছেন দ্য থিফ স দ্য পুলিশ এন্ড হি ran away, কম্পাউন্ড সেন্টেন্সের একটা সুবিধা হচ্ছে যদি দুইটা সেন্টেন্সের সাবজেক্ট একই ব্যক্তি হয় তাহলে সেই পরেরটার ক্ষেত্রে লিখতে হয় না। তাহলে আপনি এভাবে লিখবেন, দ্য থিফ স দ্য পুলিশ এন্ড ran away। আপনি যদি কাউকে বলেন যে আমি বাড়ি যাব এবং আমি ভাত খাবো, এটা না বলে সুন্দর না যে আমি বাড়ি যাব এবং ভাত খাবো? আমি দুইবার বলার দরকার হয় না, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা ভাইয়া একটু বলেন আমাকে। আমি তার পরবর্তী প্রশ্নটা আবার তুলবো, সেম ভাবে ক্লোন করে করে নামাবো। আচ্ছা, এবার আমি আরেকটা প্রশ্ন নেই, এখান থেকে আমি নিচ্ছি। এই বইতেই দেওয়া, হ্যাঁ আমি প্রশ্নটা নিচ্ছি এই জন্য যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। খেয়াল করেন, পরের প্রশ্নটা ছিল এরকম, বই যাদের কাছে আছে তারা দেখতে পারেন, বাট আমার মনে হয় না, বই না দেখে এখানে দেখেন স্যার সেখান থেকেই লিখতেছে। লেখা ছিল কি, বিং ইল মানে অসুস্থ হওয়ায়। ওকে, বিং ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। পাশে লিখি, বিং ill I could not, বা লেখা ছিল শর্টে couldn't, could not fully লেখা আছে, could not attend the class। আচ্ছা, এই যে সেন্টেন্সটা আমরা লিখছি, এই সেন্টেন্সটাকে যদি আমরা এবার ক্লোন করি আগের মতো, ক্লোন করার ক্ষেত্রে আপনার প্রথম কাজ কি দেখেন স্যার? ক্লোন করলে প্রথমেই দেখেন সাবজেক্ট এটার কি আছে, আই, ভার্ব কিসে আছে, প্রেজেন্টটা পাস্ট, কুড, ভার্ব টু। তাহলে আপনার কাজ হচ্ছে শুরুতেও সাবজেক্ট করব, ভার্ব টু করব, তবে একটা জায়গা রেখে। কমপ্লেক্স করতেছি প্রথমে, হ্যাঁ কমপ্লেক্স করলে শুরুতে জায়গা রাখেন। আচ্ছা, তাহলে শুরুতে জায়গা রাখছি, এবার এই সাবজেক্টকে এইটা শুরুতে আনেন, এইটা শুরুতে, তাহলে আই লিখলেন। হ্যাঁ, আয়ের পরে তাহলে কি হইতো এখানে, বিন, বাট বিং না করে পাশে কুড, ভি টু আছে, তাহলে বি ভার্বের ভি টু লিখবেন। বি ভার্বের ভি টু কি, ওয়াজ অথবা ওয়ার। তাহলে আয়ের সাথে কি বসে, ওয়াজ। এটা কেন লিখছি আমি, এইটার কারণে। আর এইটা দেখে যেহেতু এটা পাস্ট আছে তাই এই পাশে সাবজেক্টের পরে পাস্ট লাগবে। তাহলে আই ওয়াজ ইল, তাহলে একটা সাবজেক্ট লিখলেন এখানে, এটা যেহেতু প্রোনাউন, পরেও আপনি প্রোনাউন ব্যবহার করতে পারবেন কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্সে দুইবার ব্যবহার করতে হয়, বাট একবার নাউন একবার প্রোনাউন, বাট যখন দুইবারই প্রোনাউন হয় তখন দুইবারই প্রোনাউন করবেন। তাহলে এই পর্যন্ত হইলে বাকিটুকু যা আছে তাই করেন। I could not attend the class, এইটা। তাহলে মেইন দুইটা পার্ট আপনি পেয়ে গেছেন। এখন যদি আমি কম্পাউন্ড করতে চাই, কম্পাউন্ড করতে গেলে মাঝখানে জায়গা রাখবো। তাহলে এইটুকু আবার শুরুতে করেন, কি হবে, I was ill, মাঝখানে কিছু একটা বসাবো আমরা কম্পাউন্ড করার জন্য। I could not attend the class। খেয়াল করেন, এখন এইখানে কমপ্লেক্স করার জন্য কোনটা দিলে সবচেয়ে সুন্দর মিলে? আপনি যদি লেখেন যদিও আমি অসুস্থ ছিলাম আমি অফিসে আসি নাই, এটা কি হয়? হ্যাঁ, আপনি বলতে পারেন যেহেতু আমি অসুস্থ ছিলাম আমি আসতে পারি নাই। তাহলে যেহেতুর ইংলিশ কি স্যার? যেহেতুর ইংলিশ হচ্ছে আমাদের সিন্স। সিন্সের জায়গায় আপনি
অ্যাজও ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। তাহলে আমরা সিন্স ব্যবহার করলাম, যে সিন্স আই ওয়াজ ইল আই কুডেন্ট অ্যাটেন্ড আ মিটিং। এখন আপনি ওখানে অন্য কিছু দেন, যে দ্যাট আই ওয়াজ ইল, যে আমি অসুস্থ ছিলাম, এরকম আসবে না, মিলবে না। যেটা মিলবে সেটা আপনি অপশন থেকে দেখলে বুঝতে পারবেন। ওকে, আর কম্পাউন্ড সেন্টেন্সে দেখেন কি বলছে, আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম কিন্তু অফিসে আই অ্যাটেন্ড করেছিলাম, তাহলে কিন্তু দিতাম, বাট আসি নাই, মানে এটা একই ধরনের কাজ, তাই এন্ড ব্যবহার করবেন। তাহলে এন্ড ব্যবহার করলাম। এবার দেখেন কম্পাউন্ডে কি বলছিলাম, একই সাবজেক্ট দুইটা হইলে পরেরটা বাদ দিতে হয়। ইভেন ভার্বও যদি ওর পাশে ওয়াজ থাকতো দুইটাই, তাহলে পরের ভার্বও কেটে দিতাম। ওকে, তাহলে এটা বাদ দিলে কেমন হচ্ছে, যে আই ওয়াজ ইল এন্ড কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এই পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পারছেন কিনা ভাইয়া? আমি জাস্ট ক্লোন করে দেখালাম যে এটা আপনি এভাবে করতে পারেন। আপনার ওই রুলস ফলো করার দরকার নাই ভাই, তারা আজে বাজে পরিমাণে অনেক রুলস লিখে রেখেছে, আপনি অর্থ অনুসারে করলে কোনো রুলস দরকার হবে না। আবার বলছি, বি ভার্বের পাস্ট করছি ওয়াজ, সাবজেক্ট এই পাশে যা ছিল তাকে এখানে নিয়ে আসছি, পুরাটা যা ছিল তাই করছি, আর কোনো কাজ করি নাই। আমি শুধু এইখানে একটা আই লিখছি, এটাকে পাস্ট করে ওয়াজ লিখছি, আর কিচ্ছু করি নাই, যা আছে সব তাই লিখছি। দেখেন, আই ওয়াজ ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, তাই না? শুধুমাত্র এইটুকুর কাজ করছি, শুরুতে একটা সিন্স লাগাইছি, কম্পাউন্ড সেন্টেন্সে ওইটুকু বসাইছি, বাট মাঝখানে নিচে এন্ড বসাইছি। হ্যাঁ, একজন বলছে স্যার সো লেখা যাবে না। এক্স্যাক্টলি, সো লিখতে পারবেন। এখানে কেউ যদি এন্ড না লিখে লেখে সো, অবশ্যই তারটা হবে যে আই ওয়াজ ইল সো আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং হবে। এই জন্য বলছি যে অর্থটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থ জানলে খুব ভালো হবে। কিন্তু বাদ দেওয়া যাবে না, কারণ আপনি অসুস্থ থাকলে অফিসে আসবেন না, এটাই স্বাভাবিক। বাট যদি আসতেন তাহলে বলতাম যে আমি অসুস্থ ছিলাম কিন্তু অফিসে আসছিলাম, তখন বাদ ব্যবহার করতে পারতাম। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা নেক্সট আরেকটা প্রশ্ন দেখি। হ্যাভিং হার্ড দ্য নিউজ, খবরটি শুনে, হ্যাভিং হার্ড দ্য নিউজ হি বিগান টু উইপ। এটা সেম আগের মতো স্যার, সাবজেক্ট কি আছে হি, তাহলে এইটা শুরুতে একটা হি নিয়ে নেবেন। তাহলে আমি একটু জায়গা রাখবো আগে, তারপরে এটা শুরুতে হি নিব, তাই না? তাহলে হি নিলেন, বিগান স্যার ভি টু আছে, তাহলে এটার কি করব, ভি টু, হ্যাভিং এর ভি টু কি স্যার, হ্যাড, বাকিটুকু যা আছে বা তাই লিখে ফেলেন। হার্ড দ্য নিউজ, তারপর আবার দিবেন হি বিগান টু উইপ। যখন সে খবরটি শুনতে পেল, সে বিলোপ করতে শুরু করলো, তাই না? হাই হুতাশ, যেটাকে আমরা বলি, হতাশা প্রকাশ করতে শুরু করলো। তাহলে যখনের ইংলিশ কি স্যার, ওয়েন, কি ওয়েন, তাহলে এখানে আপনি সেইটা দিয়ে দিলেন ওয়েন, তাহলে এই কাজ শেষ। এখন যদি আপনি এটাকে কম্পাউন্ড করতে চান, তাহলে এইটুকু বাদ দিয়ে, কারণ এইটুকু তো কমপ্লেক্স তৈরি করে, কম্পাউন্ড করতে গেলে এইটুকু লাগবে আর এইটুকু লাগবে, তবে মাঝখানে কাউকে যুক্ত করতে হবে। যেহেতু উভয় পাশে হি আছে, তাহলে পরেরটার হি বাদ দিতে হবে। তাহলে আমরা যদি এই অংশটাকে নিচে নামাই, তাহলে শুরুতে আসতে গেছে কি, হি হ্যাড হার্ড দ্য নিউজ, সে খবরটি শুনলো, এন্ড, এবং, তাহলে এখানে সেই এন্ড যুক্ত করলেন। হি, যেহেতু শুরুতে হি আছে, তাহলে পরে সাবজেক্ট সেম হইলে লেখা যাবে না, তাহলে হি বাদ দিয়ে বাকিটুকু লিখবেন, বিগান টু উইপ। দ্য নিউজ অবজেক্ট, আপনার নিউজ দেখে তো লাভ না এখানে,
দ্বিতীয় বাক্য ভার্ব নিয়ে কি বসাতে হবে? না, আপনাকে ভার্ব নিয়ে বসাইতে হয় নাই তো, কোনো ভার্ব নেই নাই তো, কোনো ভার্ব নেই নাই, আমি যা আছে তাই। দেখেন কি লেখা ছিল, বিগান, বিগান লিখছি, হি লেখা ছিল হি। শুধু এই অংশটার মধ্যে আমি কি করছি, হ্যাভিং এর পাস্ট ফর্ম করে দিছি, আর কিচ্ছু করি নাই। কারণ এই পাশে বিগানের পাস্ট, এত সময় যেটার সাথে আইএনজি ছিল সেটার পাস্ট করছি, তাহলে হ্যাভিং এর পাস্ট কি? হ্যাড। অনেকে এটা চিন্তা করো, ওইটা দরকারই নাই, কারণ এটা হ্যাভিং থাকার কারণে ভার্বে তৃতীয় রূপ বসছে, ওটা যা আছে তাই বসবে। তাহলে সাবজেক্টটা কপি করছি, এইটা শুধু পাস্ট করছি। এখানে গোয়িং লেখা থাকলে এখানে ওয়েন্ট লিখতাম, এখানে ডুইং লেখা থাকলে এখানে ডিড লিখতাম, আর কিচ্ছু না। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা ভাইয়া? একটু কমেন্টে আমাকে জানিয়ে দেন যে এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কি না। ওকে, আমি জাস্ট বললাম যে আমি বইয়ের যতগুলা রুলস যেভাবে আছে ওইভাবে করার চেষ্টা করি নাই, আমি আমার মতো করে করছি। এই বেসিকটুকু যদি আপনি ক্লিয়ার করতে পারেন তাহলে আমার মনে হয় আরো সমস্যা হবে। স্যার হি হলো কেন? কোথায় হি হলো কেন? এখানে শুরুতে সাবজেক্ট হি আছে, এই যে এখানে ছিল তাই, এখানে হি ছিল তাই এখানে হি নিয়ে আসছি, শেষ। আপনি কেন সাবজেক্ট অন্য কিছু ভাবেন? ওই পাশে ওইটার সাবজেক্ট যা হবে ক্লোন করলে এই পাশেও সেম সাবজেক্ট নিয়ে আসতে হবে। হ্যাঁ, ভার্ব টু তো হ্যাড বসালাম। হ্যাঁ, হ্যাভিং থেকেই তো হ্যাড বসাইছি। হ্যাভিং এর তৃতীয় রূপ কি? হ্যাভিং এর দ্বিতীয় রূপ কি? হ্যাড। তৃতীয় রূপও হ্যাড। বুঝেন নাই? এখানে তো বললাম এখানে যে ভার্বেই থাকবে সেটার পাস্ট করব, এটা হচ্ছে কাজ। হ্যাঁ, যদি এটা প্রেজেন্ট থাকতো, এটা যদি প্রেজেন্ট থাকতো তাহলে আমি এইখানে হ্যাভ লিখতাম বা হ্যাজ লিখতাম, হির সাথে হ্যাজ যায় তাই হ্যাজ লিখতাম। অর্থাৎ এটার সাথে যেটা যাবে সেটা আমরা নিয়ে আসবো। কমপ্লেক্স থেকে সিম্পলটা একটু দেখান। So, the water being salty, I could not drink it, এটা কমপ্লেক্স কি হবে? আচ্ছা, এটা আমি করাই দিচ্ছি, সমস্যা নাই। এটা হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন, তাহলে দুইটা ভিন্ন ভিন্ন যেহেতু, তাহলে ভিন্ন থাকলে সেক্ষেত্রে আপনার জন্য সহজ আরো কাজটা তারা করে দিছে। আমি প্রশ্নটা দেখেন লিখছি, কি বলছে? The water being salty, I could not drink it. The water being salty, I could not drink it. এটা না? এবার ধরেন এটাকে কমপ্লেক্স করতে হবে, তাই তো? তাহলে যদি কমপ্লেক্স করতে হয়, আগেই বলছি স্যার দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব লাগবে। দেখেন এখানে সাবজেক্ট কিন্তু দুইটা দেওয়া আছে, এই যে একটা আর এই যে একটা। এবার ভার্ব কিন্তু দুইটা নাই, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব একটা আছে মানে V2, বাট এটা কিন্তু V2 নাই। তাহলে আপনার কাজ কি? কাজ আরো সহজ করে দিছে। হ্যাঁ, যদি এটা না থাকতো তাহলে ওইটা দেখে আমাকে আনতে হইতো, বাট যেহেতু এবার শুরুতে একটা সাবজেক্ট দিয়ে দিছে তাহলে আপনার কোনো কাজ নাই, সহজ। ওটাকে পুরাটা কপি করে নিচে নামান। তাহলে কি করবো স্যার? প্রথমেই জায়গাটা রাখতে হবে কিন্তু, ওকে, কমপ্লেক্স করতে হলে। তাহলে দ্য ওয়াটার, কি করলেন? প্রথমেই দ্য ওয়াটার বিং লেখা আছে স্যার, এই পাশে কি V2, এবার বি ভার্বের V2 কি স্যার? ওয়াজ অথবা ওয়ার, তাই না? তাহলে ওয়াটারের সাথে কি বসে? ওয়াজ। তাহলে এটা আপনি ওয়াজ বসাবেন এইখানটায়। কেন? কারণ ওই সাইডে V2 আছে তাই মিল রাখতে হবে। তাহলে ওয়াজ লেখার পরে বাকিটুকু যা আছে তাই। তাহলে দ্য ওয়াটার ওয়াজ সল্টি, কমা দিবেন, I could not drink it। তাহলে পানি লবণাক্ত ছিল, আমি খেতে পারি নাই, তাই না? তাহলে এইখানে দেখেন আপনি যেটা করতে পারেন, যেহেতু পানি লবণাক্ত ছিল আমি খেতে পারি নাই, তাহলে যেহেতুর জন্য আপনি এখানে সেই ওয়ার্ডটা নিতে পারেন সিন্স, যেটা দিয়ে আপনার অর্থটা মিলে যায়। কম্পাউন্ড করলে কি করতাম? সেম এটাকে নিচে নামাতাম, দ্য ওয়াটার ওয়াজ সল্টি, পানি লবণাক্ত ছিল। এখানে একটা যুক্ত করব, আর এখানে কি? I could not
ড্রিঙ্ক ইট। এখন দেখেন এটাই আছে সাবজেক্ট দ্য ওয়াটার, এটা হচ্ছে আই, দুইটা ভিন্ন রকম, তাহলে বাদ দেওয়ার কোনো অপশন নাই। যুক্ত করে দিলেন কি দিয়ে? এন্ড, শেষ। দ্য ওয়াটার ওয়াজ সল্টি এন্ড আই কুড নট ড্রিঙ্ক ইট। বুঝতে পারছি ভাইয়া এটা? এবার আসেন কমপ্লেক্স থেকে সিম্পল করতে গেলে কি করবেন? কমপ্লেক্স থেকে সিম্পল করতে গেলে প্রথমে আপনার কাজ দুইটা ফাইনাইট ভার্বকে একটা বানাইতে হবে। তাহলে একটা বানাইতে গেলে একটা সাবজেক্টকেও বাদ দিতে হবে। তাহলে সাবজেক্ট যদি একই রকম হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টকে বাদ দিতে হয়। আমি এটা দেখাবো, সমস্যা নাই। এইটা আগে ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে মানে একটু জানাই দেন কমেন্টে, তারপরে আমি এটা থেকে কিভাবে আবার প্রিভিয়াসে যাবেন সেটা দেখাই দিব। এটুকু বুঝছেন কিনা একটু কমেন্টে আমাকে জানাই দেন যে স্যার এইটুকু বুঝছি। তারপরে সিম্পল থেকে দেখাবো, কারণ সিম্পলে যাবেন। আর এরপরে আমরা অবশ্যই কমপ্লেক্সের উপরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে একটা ফুল 1 ঘন্টার সলভিং ক্লাস রাখবো, যেখানে বিভিন্ন ধরনের আরো নিয়মের কমপ্লেক্স সেন্টেন্স আছে, সেইগুলো আপনাকে বসাতে হবে। ওকে, আচ্ছা এই পর্যন্ত যদি ক্লিয়ার আসেন তাহলে আমরা এবার আসি স্যার এটাকে সিম্পল করলে কি করতেন। তাহলে সিম্পলটা আমরা একটু মুছে দেই। হ্যাঁ, যে সিম্পলটা একটু মুছে দেই, যে এটাকে সিম্পল বানাবো। ঠিক আছে, দেখেন সিম্পল বানাইতে গেলে আপনার কাজ কি? প্রথমে হচ্ছে স্যার ক্লজ মার্কার রাখা যাবে না, ক্লজ মার্কার রাখা যাবে না। এবার আসেন আপনাকে ফাইনিট ভার্ব যে কোনো একটা রাখতে হবে। এখন কথা হচ্ছে স্যার এইটা রাখবো না ওইটা রাখবো, কোনটা রাখবো? যেটা প্রিন্সিপাল ক্লজ সেটা রাখবো। সাবঅর্ডিনেট ক্লজের কোনো গান নাই এখানে। সাবঅর্ডিনেট ক্লজে সিম্পল সেন্টেন্সে যেহেতু এই যে সেন্স আছে, মানে এইটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে তাকে বাদ দিলেন। তাকে বাদ দিলে যা কাহিনী করার এই পাশে করতে হবে। তাহলে আপনার কাজ কি? বাদ দিতে হবে ভার্ব একটা। তাহলে ভার্ব এটাকে বাদ দিব, বাট বাদ দিব মানে ফেলে দিব তা কিন্তু না। তাকে কি করতে হবে? তার সাথে আইএনজি করবেন, আর কোনো কাজ নাই। তার সাথে কি করব? আইএনজি করব। ওকে, তাহলে সেন্টেন্সটা এরকম হইতো, দেখেন দা ওয়াটার। এটাকে ফাইনিট থেকে নন ফাইনিট করার নিয়ম কি? হয় 2 প্লাস ভার্ব 1 করতে হবে, না হলে ভার্ব প্লাস আইএনজি। এখন শুরুতে আমরা ভার্ব প্লাস আইএনজিটাই নিয়ে কাজ করি, যে স্যার ভার্ব প্লাস আইএনজি করে দিলেই এনাফ। তাহলে এই যে ওয়াজ লেখা ছিল তার জন্য কি করবেন? বিং। শুধু এইটুকু কাজ, এই একটা ভার্বকে সাথে আইএনজি করেন, আর সবটা যা আছে তাই। ক্লজ মার্কারটা বাদ দিবেন, ভার্বের সাথে আইএনজি করবেন, বাকিটুকু যা আছে তাই লিখবেন। তাহলে কেমন হবে? সল্টি কমা আই কুড নট ড্রিঙ্ক ইট, এরকম। এখন যদি এরকম হয়, এবার যদি এটা বুঝেন তাহলে নিচে আপনাদেরকে আমি একটা করতে দিই সিম্পল থেকে কমপ্লেক্স। দেখেন তো কি হয়। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজটি শেষ করায়। আচ্ছা এটা তো আমি কমপ্লেক্স না সিম্পলি দিচ্ছি, আপনাদেরকে কমপ্লেক্স দেই। যেটা ছিল কি স্যার? when I had done the work, যখন আমি কাজটা শেষ করলাম, I claimed money, আমি টাকা চেয়েছিলাম। তাহলে দুইটা অংশ। এটাকে যদি আপনারা সিম্পল করেন তাহলে কি করবেন স্যার? প্রথমে ক্লজ মার্কার বাদ দিবেন, যেটার সাথে ক্লজ মার্কার থাকে ওইটা সাবঅর্ডিনেট ক্লজ। ভার্বের কাহিনী যা করার কাটাকাটি সব এটার সাথে করতে হবে, ওই পাশে কিচ্ছু করতে পারবেন না। তাহলে আপনার কাজ কি? প্রথমে when বাদ দিলেন, সাবজেক্ট যেহেতু এটাও যা আছে এটাও সেম, তাহলে সাবজেক্ট একটা বাদ দিবেন। দুইটা আলাদা আলাদা হলে রাখতে হইতো, হ্যাঁ, বাট যদি মিল থাকে দুইটাই তাহলে একটা কেটে দিবেন। কোনটা কাটবো? সাবঅর্ডিনেট ক্লজেরটা। তাহলে এটা যদি কেটে দেন, এখন কি আছে? হ্যাড। হ্যাড দিয়ে কোনো সেন্টেন্স শুরু হইতে পারে না, তাহলে আইএনজি দিয়ে শুরু করাই দিবেন। তাহলে কাজ কি হচ্ছে? হ্যাডের জায়গায় লিখবেন কি? হ্যাডের সাথে তো আইএনজি করা যায় না, হ্যাভিং। তারপরে বাকিটুকু যা আছে তাই লেখেন, ডাউন দ্য ওয়ার্ক, তারপরে কমা দেন, তারপরে আই ক্লেইমড মানি। এখানে দা মানি হওয়ার কথা ছিল, যেভাবে আছে আমি সেভাবে দিচ্ছি। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই ক্লেইমড মানি। যাই হোক, আশা করি বুঝতে পারছেন। এখন পর্যন্ত যতটুকু করছি এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা, বা সিম্পল থেকে কমপ্লেক্স করার জন্য আপনার রুলস প্রয়োজন হবে কিনা এখনই, সেটা আমাকে একটু মনে করিয়ে দেন, বা বুঝতে পারছেন কিনা এটা একটু জানানোর চেষ্টা করেন যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। কি লিখছে? হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই ক্লেইমড মানি, যেটা ছিল when I had done the work I claimed money.
হ্যাঁ, এই পর্যন্ত ক্লিয়ার হলেই হলো, কারণ পরবর্তী যে অংশটুকু করব নেক্সট ক্লাসে আমরা সেই অংশটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। কারণ আগেই বলছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এত বেশি কঠিন না, মানুষ অনেকে এভাবে কঠিন করে না এটাকে। ওকে ফাইন। আচ্ছা, যদি এটা হয় তাহলে আপনাদেরকে আপনার আরেকটা করা দেখাই, এটা লাস্ট। সেটা হচ্ছে ইফ, অন্যটা দিয়ে, হ্যাঁ, ইফ ইউ রিড বুক, ইফ ইউ রিড বুক কমা you can earn knowledge. যদি আপনি বই পড়েন আপনি জ্ঞান অর্জন করতে পারেন। এখন ধরেন এই যে অংশটা আছে আর্ন নলেজ, এটাকে যদি আমরা সিম্পল করি, স্যার সিম্পল করলে কিভাবে করবেন? প্রথম কথা, এখানে কিছু বিষয় কাজ করে, অনেকে সেই অংশটা দেয় না। আমি আপনাদেরকে বলছিলাম কি স্যার, দেখবেন যে দুইটা ক্লজের মধ্যে প্রিন্সিপাল ক্লজের কোনো কাটাকাটি করতে পারবেন না, করবেন কি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? ইফ যুক্ত অংশ, মানে ক্লজ মার্কার আছে। তাহলে প্রথমে ইফ বাদ দেন। আচ্ছা, ইফ বাদ দেওয়ার পরে সাবজেক্ট দুইটা সেম কিনা সেটা দেখেন, এটাও যা এটাও তাই, তাহলে এটার সাবজেক্টও বাদ দেন। এবার বাকিটুকু যা আছে লেখেন, শুধু ভার্বের সাথে আইএনজি করেন, তাহলে কেমন হবে? যে রিডিং বুক কমা you can earn knowledge. আচ্ছা, এবার আপনাদেরকে বলে দেই, এই যে আমি যে রিডিং লিখছি, রিডিং অনেক ক্ষেত্রে প্রশ্নে এইখানে বাইও ব্যবহার করা হয়, যেটা থাকতেও পারে নাও পারে। বাই দিলেও হবে, না দিলেও হবে। বাই দিলে হয় বই পড়ার দ্বারা জ্ঞান অর্জন করতে পারো, বাই না দিলে হবে বই পড়ে জ্ঞান অর্জন করতে পারো, এতটুকু পার্থক্য। এটা অপশনের উপর নির্ভর করে, এটা অনেকে মুখস্থ করে। মুখস্থ করার কিছু নাই, সেম প্রসেস। আমি জাস্ট অন্য একটা অংশ দিয়ে করালাম, জাস্ট আপনি যেন ক্লিয়ার বুঝতে পারেন কিনা। এখন কি একটু সহজ মনে হয় কিনা যে স্যার সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারবেন কিনা? তারপরেও আমি আরো কিছু অংশ আপনাদেরকে দেখাবো, যখন আপনি আরো সুন্দরভাবে এই বিষয়টা দেখতে পারেন, শুনতে পারেন, সমস্যা নাই। তো যাই হোক, ক্লাসটি কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দেন, এবং আমরা নেক্সট ক্লাস যখন আবার নিব তখন আপনাদের এছাড়া আরো কিছু প্রশ্ন আছে, সেই বিষয়গুলো নিয়েও ইনশাল্লাহ কাজ করব। কেমন? হ্যাঁ, ক্লাসটি কেমন লাগলো একটু লাভ রিয়াক্ট দিয়ে দেন, যেটা রেগুলার আপনারা করেন, যে একটু ক্লাসটি কেমন ছিল লাভ রিয়াক্ট দিয়ে দেন আপনারা। আপনাদের লাভ রিয়াক্ট কিন্তু এখানে শো হয়ে যাবে। কেমন? হ্যাঁ, এখানে আপনাদের লাভ রিয়াক্ট গুলা শো হয়ে যাবে, এবং কে কে লাভ রিয়াক্ট দিচ্ছেন আপনাদের কথাও বলতেছে। টুডেজ প্রেজেন্টেশন হ্যাজ বেটার দেন ইয়েস্টারডে। তুলনা করতে যাবেন না, কারণ কখনোই একটা সাবজেক্টের সাথে আর একটা সাবজেক্টকে তুলনা করা ঠিক না। আপনাদেরকে ডিগ্রিতে শিখিয়েছিলাম স্যার, গরুর সাথে ঘোড়ার তুলনা করা যাবে না, গরুর সাথে গরুর, সেম টপিকের সাথে সেম টপিকের তুলনা করতে হবে, একটা টপিকের সাথে আরেকটা টপিকের তুলনা করা যাবে না। ব্যক্তির সাথে ব্যক্তির গাড়ির তুলনা করা যায় না, সেম ভাবে গাড়ির সাথে ব্যক্তির তুলনা করা যায় না। কবে সলভ ক্লাস হবে? সলভ ক্লাস খুব শীঘ্রই হবে ইনশাল্লাহ। খুব ঝামেলা রুল একটা বুঝলাম, ও খুব ঝামেলা রুল একটা বুঝলাম, মানে এটা ও ঝামেলার রুল হইতো, রুল ঝামেলা মনে হইতো, তাই না? এই জন্য এটা বুঝতে পারছেন, তাই তো? যাই হোক, বুঝতে পারলে অনেক ভালো, কারণ আপনারা বুঝতে পারলে তখন আমাদেরও ভালো লাগে যে হ্যাঁ আপনি বুঝতে পারছেন। আপনি বুঝতে পারলেই আমাদের ভালো লাগবে। আপনাদের লাভ রিয়াক্ট গুলা কিন্তু এখানে উঠতেছে, অনেকে লাভ দিয়ে দিচ্ছেন, বেশি করে লাভ দিয়ে দেন, লাভ দিলে লস নাই। ওকে, গিভ অ্যান্ড টেক, আপনারা ভালোবাসা দিবেন, বেশি করে ভালোবাসা নিবেন। ওকে, ভালোবাসা উড়ে যাচ্ছে না, ভালোবাসা সব গিয়ে জমা হচ্ছে এই যে এইদিকে, এই যে দেখছেন, এই যে এখানে গিয়ে ভালোবাসা জমা হচ্ছে। ওকে, ভালোবাসা এই দিক দিয়ে জমা হচ্ছে গিয়ে এইখানে।
তাসমিয়া ইসলাম আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, সে বলছে যে স্যার থ্যাংক ইউ সো মাচ। এবং শুভ্রা ইসলাম স্নেহা আছে আমাদের সঙ্গে, স্নেহা আমারও পেইড মানে অফলাইন ব্যাচের স্টুডেন্ট, অনেকেই কিন্তু অফলাইন ব্যাচের স্টুডেন্ট এখানে আছে। হ্যাঁ, তো 14ই ফেব্রুয়ারি দেখা হচ্ছে বগুড়ায়। ও বগুড়ায় কি 14ই ফেব্রুয়ারি আমার ক্লাস? এবার 14 ফেব্রুয়ারি আমি বগুড়াতে থাকবো, আমার তো মনেই নাই। আচ্ছা, বাংলা বানান শুদ্ধিকরণের একটা ক্লাস নিয়েন তাই না? আচ্ছা, যাই হোক, বাংলা বানান শুদ্ধিকরণের ক্লাস ইনশাল্লাহ নিব, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই নিব। তো যাই হোক, আপনারা যে আরো লাগবে ভাই, না অনেক দিছেন, আপনারা অনেক ভালোবাসা দিছেন, এত পরিমাণে ভালোবাসা দিছেন, তারপরে দেখা যাচ্ছে এত ভালোবাসা কারণে দেখা যাচ্ছে অনেক সময় অনেক মানে বেশি ভালোবাসা বেশি হয়ে গেল, তখন কি করব? হ্যাঁ, অফলাইন স্টুডেন্ট তাসমিয়া ইসলাম, তো বলছি যে অফলাইনের স্টুডেন্ট সে আমাদের। আমি খুলনা দৌলতপুর শাখার স্টুডেন্ট আজমির আক্তার। দৌলতপুরে এই বছর মানে এই মাসে যাওয়ার কথা ছিল, বাট আমি শিডিউল দিতে পারি নাই, মানে সেটা হচ্ছে একটু সমস্যার কারণে আমার ঢাকার বাইরে যাওয়া কমিয়ে দিয়েছি। তো যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে যারা শেষ পর্যন্ত ছিলেন, ধৈর্য ধরে এখন পর্যন্ত ক্লাস করছেন। আপনাদের ক্লাসটা কেমন লাগে সেটা আপনারা নিশ্চয়ই এভাবে করে জানিয়ে দিবেন। আর আগেই বলছি ভাইয়া, অনেকেই বই ফলো করতে বলে, ডিরেক্ট বই যদি আমি ফলো করতাম, বইয়ের রুল দেখাইছি আপনাদেরকে জাস্ট একটু। আমি আসলে আমার কেন যেন মনে হয় যে বই আর টিচার কখনো এক জিনিস না। বই যদি টিচারই পড়াতো তাহলে টিচার সেই অংশটা টিচ নাম হইতো না, সেটা টিচারের নাম হইতো বুক ডেলিভারার, ওকে, অথবা স্পিকার বলতাম যে বুক স্পিকার, সে বই কথা বলতেছে। বাট টিচার সে টিচ করবে তার মতো করে, বই থেকে সে গ্যাদার করবে, এখানে সে একটা কোঅর্ডিনেটর হিসাবে কাজ করবে বা ন্যারেটর হিসাবে কাজ করবে, অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করবে। অর্থাৎ সে কি করবে, যে অনেকগুলা এখান থেকে গ্যাদার করবে। একজন টিচার তার কাজ কি, সে এখান থেকে অনেকগুলা গ্যাদার করবে। বুঝতে পারছেন কি বলছি? একজন টিচার হচ্ছে অনেক গ্যাদার করবে, এরকম অনেকগুলা গ্যাদার করবে, অনেক গ্যাদার করে এই টিচার কি করবে তখন, এইখান থেকে ডেলিভারি দিবে হচ্ছে আপনাদেরকে সিম্পলি একটা ফ্লোতে করে, যেন আপনি সুন্দরভাবে বুঝতে পারেন। তার গ্যাদার অনেক থাকবে, বইয়ের অনেক নলেজ থাকবে, বাট সে যখন আপনাকে ডেলিভারি দিবে আপনি এটাকে সিম্পলি নেবেন, নেওয়ার পরে আপনি আবার এটাকে কি করবেন, আবার বড় করে অন্যদেরকে ডেলিভারি দিতে পারবেন। এরকম হবে সিস্টেমটা, এমন। ইয়াসমিন আক্তার বলছে কি মেডিসিন কোচিং ক্লাস নিবে 14 এবং 15ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি ক্লাস রাখা ঠিক হয়েছে, দেখি জব মেডিসিনের বগুড়া শাখার সরকারি আজিজুল হক কলেজের টিচার শাহিন ভাই, উনি ফোন দিয়েছিলেন কিছুদিন আগে, 2-3 দিন আগে। তো 14ই ফেব্রুয়ারি তার স্টুডেন্ট আসবে কিনা দেখা যাক। তো যাই হোক, বগুড়া হচ্ছে ওই জায়গাটার নাম কি জানো, অন্যরা জানে, ঠনঠনিয়া বাস স্ট্যান্ড থেকে নেমে কোথায় যেন যেতে হয়, কি যেন একটা জায়গার নাম আমার মনে নেই, ক দিয়ে একটা নাম আছে, আমি জাস্ট এক্সাক্ট মনে করতে পারছি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। এবং অনেক রাত হয়ে গেছে, সবার জন্য গুড নাইট দিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।